Hello everyone, welcome to Physics Avenue. তো আজকে আমরা এসএসসির ফিজিক্সের চ্যাপ্টার 8 নিয়ে একটু আলোচনা করব। চ্যাপ্টার 8-এ আছে হচ্ছে তোমার আলোর প্রতিফলন। এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার, তবে এই চ্যাপ্টারে আমি একদম ডিটেলসে যাব না। জাস্ট যেগুলো তোমার যেই জিনিসগুলো জানলে তুমি ইজিলি ম্যাথগুলো করতে পারবা আর ইজিলি সিকিউ কোশ্চেনগুলো ধরতে পারবা, জাস্ট ওই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তবে শেষে একদম থাকবে হচ্ছে কিছু এমসিকিউ সলভিং, তারপর হচ্ছে কিছু সিকিউ সলভিং থাকবে। সো এই চ্যাপ্টারের শুরুতে যদি একদম আমি যে টপিকগুলো আছে যদি আমি একদম শুরুতেই যদি চিন্তা করি, তা থাকতে হচ্ছে দর্পণ। তো দর্পণ সাধারণত দুই প্রকারের হয়। একটা হচ্ছে তোমার সমতল দর্পণ, একটা হচ্ছে গোলীয় দর্পণ, তাই তো? তো সমতল দর্পণ কোনটা ছিল? যে সাধারণ একটা, ধরো এরকম একটা কাঁচ ফলক, একদম পরিষ্কার কাঁচ ফলকের যে কোনো এক পাশে, ধরো এই পাশটাতে আমি যদি উজ্জ্বল ধাতুর প্রলেপ দিয়ে দিই, এটাকে প্যারা লাগানো বলে, উজ্জ্বল ধাতুতে প্যারা লাগিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আলোক রশ্মি এই পাশে এদিক দিয়ে এসে তোমার এই পথে চলে যাচ্ছে। অর্থাৎ আমি এই আপতিত যে রশ্মিটা, এই যেটা আসতেছে সেটাকে আমি বলতেছি আপতিত রশ্মি, আর যেটা চলে যাচ্ছে সেটাকে আমি বলতেছি কি, প্রতিফলিত রশ্মি। ঠিক আছে? তো আমি যদি এই বরাবর একটা লম্ব টানি, অর্থাৎ এই আহ, সমতল পৃষ্ঠের সাথে যদি লম্ব টানি, সেক্ষেত্রে এই লম্বটাকে আমি বলছি অভিলম্ব। তাহলে এটা হচ্ছে আমার অভিলম্ব, আর যে রশ্মিটা আসতেছে সেটা হচ্ছে আপতিত রশ্মি, আর যেটা ফিরে যাচ্ছে সেটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। তাহলে আপতিত রশ্মি এই অভিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে আপতন কোণ আই, আর প্রতিফলিত রশ্মি আহ, অবিলম্বের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হচ্ছে প্রতিফলন কোণ আর। বুঝে গেল? তো আহ, এটা ছিল একদম সিম্পল একটা কথা, যে সমতল দর্পণের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটবে। এখন সমতল দর্পণের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে সমতল দর্পণের সামনে কোনো একটা বস্তু যদি থাকে, সেই বস্তুটা দর্পণ থেকে যতটুক দূরে, তার প্রতিবিম্বটাও ঠিক দর্পণের ভেতরে ততটুকু দূরেই অবস্থিত হবে, অর্থাৎ তার প্রতিবিম্বটা আমরা ততটুকু দূরে দেখতে পাবো। তো প্রতিবিম্বের বিষয়টা আমি পরবর্তীতে আলোচনা করব, সমস্যা নেই। এরপর আসলে গোলীয় দর্পণ কোনটা ছিল। গোলীয় দর্পণ কোনটা দেখো, সাধারণ ধরো এই একটা গোলক, একটা কাচের গোলক, এই গোলকটার একটা কি থাকবে, একটা আহ, কেন্দ্র থাকবে, তাই না? এই গোলকটার এই অংশটুকু আমি কেটে আলাদা করে ফেললাম। এই যে কেটে আলাদা করে ফেলেছি, এই অংশটুকু কেটে আলাদা করে ফেলেছি। তাহলে এই অংশটুকুর একটা কেন্দ্র আছে। এই এই গোলকটা একটা কেন্দ্র ছিল, তাহলে এই অংশটুকু একটা কেন্দ্র থাকবে, তাই না? এই অংশটুকু আলাদা করে ফেলেছি। এখন এই কাটা অংশটুকু কাঁচের গোলকের অংশ। এখন আমি যদি কাঁচের গোলকের এই পাশে, অর্থাৎ উত্তল পাশে প্যারা লাগিয়ে দিই, তাহলে এই পাশে দাঁড়ালে আমার প্রতিবিম্ব দেখা যাবে। তাহলে যেই গোলকের উত্তল পাশে প্যারা লাগানো থাকে, অবতল অংশের চেহারা দেখা যায় বা কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা যায়, সেটা হচ্ছে আমার কি, অবতল দর্পণ। অবতল দর্পণ। তাই দর্পণটা কিভাবে তৈরি করলাম? গোলকের অংশ কেটে তৈরি করেছি, তাই এটা একটা গোলীয় দর্পণ। ঠিক আছে? ঠিক সেম ওয়েতে আমি যদি গোলকের ওই অংশটা নিয়ে আমি যদি অবতল অংশে আমি যদি প্যারা লাগাইতাম, অর্থাৎ উজ্জ্বল ধাতুর প্রলেপ লাগাইতাম, তাহলে আমার এই পাশে আমার কোনো বস্তুর প্রতিবিম্ব দেখা যেত। তখন আমি এটাকে বলতাম হচ্ছে উত্তল দর্পণ। বুঝা গেল? তাহলে গোলীয় দর্পণের দুইটা পার্ট, একটা হচ্ছে অবতল দর্পণ, একটা হচ্ছে কি, উত্তল দর্পণ। তো আমাদের বইতে বা আমাদের পড়াশোনায় এই অবতল দর্পণ নিয়ে প্রায় 6 থেকে 5 ধরনের চিত্র আমাদের শিখতে হয়, আর উত্তল দর্পণে চিত্র সাধারণত একটাই আছে। সো আমি তোমাদেরকে পার্ট বাই পার্টে এই চিত্রগুলা
আঁকা কিভাবে সহজে আঁকা যায়, কিভাবে কম সময়ে আঁকা যায়, এগুলো নিয়ে আমি একটু ডিটেলসে দেখাবো। তার আগে আসো দেখি যে উত্তল দর্পণ বা অবতল দর্পণ। আগে অবতল দর্পণ নিয়ে শুরু করি। অবতল দর্পণ কিভাবে আঁকবা খুব সহজ উপায়ে তোমার চিত্রগুলো সুন্দর হবে, এই বিষয়ে কিছু পরামর্শ দিয়ে আসো। তাহলে ফার্স্ট অফ অল তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে, তাহলে আমরা এখন কি আঁকবো, এখন সবার আগে আঁকা শিখবো হচ্ছে অবতল দর্পণ। অবতল দর্পণ, অবতল দর্পণ আঁকানোর সিস্টেমটা কি আমি শিখিয়ে দিচ্ছি। দেখো, ফার্স্ট অফ অল তুমি কি করবা, এরকম স্কেল দিয়ে তোমার একটা মাপঝোঁক করা লাগবে না, তুমি জাস্ট সিম্পলি একটা রেখা টানবা। ঠিক আছে, রেখা টেনে তুমি হচ্ছে তোমার যে কম্পাস আছে সেই কম্পাস নিয়ে তোমার ইচ্ছা মতো একটা বিন্দু নিবা। দেখো কিভাবে আঁকি, একটা বিন্দু তুমি নিলা, তাহলে এই বিন্দুটার কথা তুমি খেয়াল রাখবা। ঠিক আছে, তো এই বিন্দুটা তুমি মার্ক করে দাও, এখানে তুমি মার্ক করেছো, আর এটাও একটা মার্ক করে দাও। ঠিক আছে, ঠিক একই মাপ নিয়ে, একই মাপ নিয়ে এই বিন্দুকে ধরে আবার তুমি এখানে একটা দাগ দিবা। তারপরে শুরুর যে বিন্দুটা অর্থাৎ এইটাকে ধরে তুমি যে শেষে যে একটা মাপ নিছিলা, এই বিন্দুটা ধরে তুমি জাস্ট একটা কি করে দিবা, একটা বৃত্তচাপ নিবা। ঠিক আছে, তাহলে তোমার দেখো যে আমার এই অংশটুকু যে মাপটা আর এই অংশটুকুর মাপটা সেম হয়ে গেল। কিভাবে দেখো, এই যে এই অংশটুকু যে মাপ, এই অংশটুকুরও সেম মাপ আসছে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে এইটাকে ধরে তাহলে আমরা বৃত্তচাপটা আঁকছি, তাহলে এটা হচ্ছে আমার কেন্দ্র, আর কেন্দ্রের অর্ধেকে কি থাকে বলো, কেন্দ্রের অর্ধেকে থাকে হচ্ছে ফোকাস, তাই তো, প্রধান ফোকাস। তাহলে এটা কি আমার উত্তল না অবতল কোন দর্পণ হয়েছে, এখন কিন্তু আমরা বুঝি নাই এটা কি দর্পণ হয়েছে। কারণ কি, এখন আমি কি দেই নাই, এখন আমি প্যারা লাগাই নাই। আমি যখন নাকি এদিকে প্যারা লাগাবো, অর্থাৎ আমি এদিকে প্রলেপ চিহ্নটা দিব, তখন বোঝা যাবে কি আমি উত্তল অংশে প্যারা লাগাচ্ছি, তার মানে এটা কি দর্পণ, এটা একটা অবতল দর্পণ। কথা বোঝা গেল? তাহলে অবতল দর্পণ আঁকানোর জন্য সহজ টেকনিক হচ্ছে এটা। তুমি কি করছো, তুমি শুরুতে একটা স্কেল দিয়ে দাগ দিছো, দেন যে কোনো একটা মাঝ বরাবর কিংবা সাইডে একটা বিন্দু নিছো, সেই বিন্দুকে ধরে তুমি হচ্ছে এখানে একটা পয়েন্ট নিছো, দেন এই পয়েন্টটাকে ধরে একই মাপ নিয়ে এখানে একটা পয়েন্ট দিছো, দেন শুরুর পয়েন্ট থেকে তুমি শেষ পয়েন্টটা ধরে তুমি যেটা বৃত্তচাপ আঁকছো, তাহলে আমার এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম হয়ে গেছে। কথা বোঝা গেল? তাহলে আমরা কি জানি, আমরা তো নর্মালি জানি এটা যে আমার কি যে এই যে এই দূরত্বটা এটা হচ্ছে আমার দর্পণের মেরু। হ্যাঁ, আমার দর্পণের নামটা যদি হয় এম ও এম প্রাইম, তাহলে ও হচ্ছে দর্পণের মেরু। অর্থাৎ অবতল দর্পণের সবচেয়ে নিচুর বিন্দু এবং উত্তল দর্পণের সবচেয়ে উঁচুর বিন্দু কি বলা হয়, দর্পণের মেরু বলা হয়। তাই তো, দর্পণের মেরু থেকে ফোকাস বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে আমার স্মল এফ, আর দর্পণের মেরু থেকে যে কেন্দ্রের যে দূরত্বটা সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার প্রধান ফোকাস, এটা হচ্ছে প্রধান ফোকাস। আর এই দূরত্বটাকে আমরা কি বলবো, এই দূরত্বটা হচ্ছে আমার সি, তাই না? সাধারণত এটাকে আমরা সি দিয়ে প্রকাশ করি। ওকে, সো এখানে আমার 6টা পজিশন আমার শিখতে হবে। ফার্স্ট অফ অল দেখো, নর্মালি তোমার যদি বক্রতার কেন্দ্র এটাকে বলা হয় বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র থেকে কেন্দ্রের বাইরে যদি কোনো বস্তু থাকে, হ্যাঁ, আচ্ছা তার আগে আমি কিছু জিনিস ক্লিয়ার করে নিই। এখানে কিছু জিনিস তোমাকে শিখতে হবে, সেটা হচ্ছে প্রধান ফোকাসের সংজ্ঞা শিখতে হবে, এটা সুন্দর করে শিখে ফেলবা। তোমাকে মেরু সংজ্ঞা শিখতে হবে, তোমাকে প্রধান বক্রতার কেন্দ্রের সংজ্ঞা শিখতে হবে, তারপর হচ্ছে তোমাকে প্রধান ফোকাসের সংজ্ঞা শিখতে হবে, এগুলো শিখে ফেলবা। আর তোমাদের যদি মনে হয় যে এগুলা তোমাদের কাছে গুছিয়ে নাই, তাহলে আমি তোমাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হয়তো একটা পিডিএফ ফাইল দিয়ে দিব, সেখান থেকে তুমি ইজিলি শিখতে পারো। তো যাই হোক, তো যে 6টা পয়েন্টের কথা বলছিলাম, ফার্স্ট অফ অল পয়েন্ট নাম্বার 1 হচ্ছে এখানে। এখানে কেন, কারণ সীমার বাইরে, ফিজিক্সের সীমার বাইরে কোনো কিছুকে আমরা কি বলি, যে সেটা হচ্ছে
ইনফিনিটিতে আছে অথবা অসীম দূরত্বে আছে। তার মানে প্রথম যে বস্তুটার আমরা অবস্থান নিব সেটা হচ্ছে কোথায় আছে, অসীম দূরত্বে আছে। এরপরে যে আমরা অবস্থান নেব সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রের বাইরে আছে, এটা হচ্ছে তাহলে পয়েন্ট 2, ঠিক তো। এরপরে আমরা পয়েন্ট এটা নেব সেটা হচ্ছে বক্রতার কেন্দ্রের ঠিক ওপরে, সেটা হচ্ছে পয়েন্ট 3। এরপর আমরা একটা পয়েন্ট নিব সেটা হচ্ছে সি আর এফ এর মাঝে, অর্থাৎ প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের মাঝে কোনো জায়গায়, মাঝে বলতে একদম মাঝখানে না, যে কোনো জায়গায় হতে পারে, এর ভেতর হইতে হবে। তাহলে এটা হচ্ছে পয়েন্ট 4, পজিশন 4। দেন হচ্ছে ফোকাসের ওপরে এটা হচ্ছে পজিশন 5। আর মোস্ট ইম্পর্টেন্টলি মেরু এবং ফোকাসের ভেতরে কোনো একটা জায়গায় সেটা হচ্ছে পয়েন্ট 6। তো আমি একে একে এই সবগুলো চিত্র তোমাদেরকে সহজে কীভাবে আঁকা যায় আমি দেখাচ্ছি। তার আগে আবার বলে দিচ্ছি, তোমাদেরকে কিছু সংজ্ঞা মুখস্থ করতে হবে বুঝে বুঝে। আমি ভিডিওটা বেশি লেন্দি করব না, কারণ আমি একদম ম্যাথ করার জন্যে বা এমসিকিউ সলভ করার জন্যে যে যে মেইন জিনিসগুলো লাগবে আমি শুধুমাত্র সেগুলোর উপর ফোকাস দিচ্ছি, ঠিক আছে। বিস্তারিত ভিডিও তোমরা হয়তো পরবর্তীতে পাবা, বাট এই ভিডিওটা শুধুমাত্র ম্যাথ সলভিং অথবা এমসিকিউ ম্যাথ সলভিংয়ের উপর ডিপেন্ড করে, ওই জন্য ওইভাবে তৈরি করা হচ্ছে। আচ্ছা, এই 6টা পজিশন শেখার আগে তোমাকে কিছু জিনিসে কিছু সূত্র বা কিছু নিয়ম, তোমাকে নীতি যেগুলো মানতে হবে, যেগুলো এই সহজ জিনিসগুলো মানলেই তুমি যে কোনো চিত্র খুব ইজিলি আঁকতে পারবা, ঠিক আছে। সো আমি আবারও একটা অবতল দর্পণ আঁকবো। তো আমি প্রথম কাজ কি, আমি সুন্দর মতো হচ্ছে একটা রেখা নিব। রেখাটা যে কোনো একটা বিন্দু আমি সিলেক্ট করবো ইচ্ছা মতো। আমি এখানে একটা বিন্দু সিলেক্ট করলাম। এখান থেকে আমি যে কোনো একটা মাপ নিয়ে, যে কোনো মাপ বলতে বেশি বড় না যাবে না, এই আমি একটা বিন্দু নিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে একই মাপ রেখে আরেকটা বিন্দু নিলাম, ঠিক আছে। তাহলে এই বিন্দুটা মানে এই দূরত্বটা আর এই দূরত্বটা আমার সেম এসেছে। কারণ আমি আগের যেখানে নিয়েছিলাম এখান থেকে ধরে আমি শেষে যেই বিন্দুটা পেলাম এইটা ধরে আমি একটা কি আঁকবো, একটা বৃত্তচাপ আঁকবো। সো এখানে আমার, তাহলে এটা আমার কি, এটাকে ধরে তো আমি বৃত্তচাপ পেয়েছি। তাহলে এই বৃত্তচাপের কেন্দ্র কোনটা, এটা। তাহলে এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, আর এটা হচ্ছে আমার প্রধান ফোকাস এফ, ঠিক আছে। এখন আমি আগে প্যারা লাগিয়ে নিই। এই হয়ে গেল আমার অবতল দর্পণ। এখন আমি যদি তোমাকে প্রথম রুলের কথা বলি, প্রথম রুলটা হচ্ছে আলোক রশ্মি এই যে রেখাটা সি এফ CFO যে রেখাটা, এই রেখাটা এটাকে বলছি আমরা প্রধান ফোকাস। এখন প্রধান ফোকাসের সাথে সমান্তরালে কোনো একটা রশ্মি যদি দর্পণে আসে তাহলে সেটা অবশ্যই প্রধান ফোকাস দিয়ে বের হয়ে যাবে। কি বলছি কথাটা, প্রধান অক্ষের সমান্তরাল কোনো রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে অবশ্যই সেটা কি দিয়ে যাবে, সেটা হচ্ছে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক তার উল্টোটাও হবে, যদি কোনো রশ্মি প্রধান ফোকাস দিয়ে প্রবেশ করে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে এই প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বের হয়ে যাবে। মানে এটার উল্টোটা। প্রথমে কি বলেছি আমি, যে যদি প্রধান অক্ষের সমান্তরাল কোনো একটা আলোক রশ্মি দর্পণে আপতিত হয় তাহলে সে অবশ্যই প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। ঠিক উল্টোটাও হবে, যদি প্রধান ফোকাস দিয়ে কোনো আলোক রশ্মি দর্পণে আসে তাহলে সেটা অবশ্যই কি প্রধান অক্ষের সমান্তরাল হয়ে বেরিয়ে যাবে। এই রুলটা মাথায় রাখতে হবে। তাহলে এটা ফার্স্ট রুল। আর সেকেন্ড রুলটা কি, কোনো আলোক রশ্মি যদি সি থেকে আসে, অর্থাৎ সি বরাবর যদি কোনো একটা আলোক রশ্মি দর্পণে প্রবেশ করে তাহলে সেটা সি বরাবরই কি হয়ে যায়, বেরিয়ে যায়। বুঝা গেল, যদি কোনো একটা আলোক রশ্মি সি বরাবর প্রবেশ করে তাহলে সেটা অবশ্যই কি হয়ে যায়, সি বরাবরই আমার কি হয়ে যাবে, বেরিয়ে যাবে। বুঝা গেল। আচ্ছা, সো এই হচ্ছে আমার রুলগুলো। আরেকটা রুল ছিল সেটা হচ্ছে প্রধান অক্ষ বরাবর কোনো রশ্মি গেলে
সেটা প্রধান অক্ষ বরাবরই আবার ফিরে আসবে সি এর মতো করে। তো যাই হোক, তো আমরা একদম প্রথম যে চিত্রটা দেখেছিলাম আমাদের কি ছিল, একদম ফার্স্ট যেই অবস্থাটা ছিল সেটা হচ্ছে 1 নম্বর পজিশন। তো এই পজিশনের জন্য আমার কি আলোক রশ্মি কোথায় আছে, আলোক রশ্মি আছে হচ্ছে অসীম থেকে আসে। হ্যাঁ, অসীম থেকে আলোক রশ্মি আসে। যদি এরকম হয় তাহলে চিত্রটা দেখতে কিরকম হবে এটা মেপে দেখাচ্ছি। আমি আবার একটা কি আঁকবো, একটা অবতল দর্পণ আঁকবো, খুব ইজি। একটা দাগ নিলাম আগের মতোই, একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে ধরে আমি হচ্ছে এখানে আরেকটা বিন্দু নিলাম, দেন একই মাপ রেখে আমি এই পাশে আরেকটা বিন্দু নিলাম, ঠিক আছে। দেন আগে যেটা নিয়েছিলাম সেটাকে ধরে আমি এই পাশ এই বরাবর কি নিব, এই বরাবর আমি মাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এই হয়ে গেল আমার সহজভাবে আঁকানো কি অবতল দর্পণ। আমি পায়া লাগাই দিচ্ছি। এই হচ্ছে আমার ও, যেটাকে আমি মেরু বলছি। এটা হচ্ছে আমার এফ প্রধান ফোকাস, এটা হচ্ছে আমার কি সি লক্ষ্যতল কেন্দ্র। এখন একটা আলোক রশ্মি তোমার ধরো যে অসীম থেকে আসছে, আলোক রশ্মিটা অসীম থেকে আসে, বস্তুটা কোথায় আছে, অসীমে আছে। এমন যদি হয় যে সবসময় সমান্তরাল আলোক রশ্মি একে দেখানো যায়, একটা আলোক রশ্মি ধরে ভাবে আসলো দর্পণে, দর্পণে একটা আলোক রশ্মি ভাবে আসলো, এসে সে হচ্ছে এদিক দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। আবার এটা সমান্তরাল করে আরেকটা আলোক রশ্মি আসলো, এদিক দিয়ে বেরিয়ে গেল। এই এই দুইটা আলোক রশ্মি যারা এসছে তারা কিন্তু সমান্তরাল হয়ে এসছে, এবং তারা বেরিয়ে যাওয়ার সময় তারা এই পথে বেরিয়ে গিয়েছে, এবং তারা মিলেছে কোথায়, এখানে এফ এর ঠিক নিচে, ঠিক আছে। তাহলে বলো তো এই চিত্রটা কি, আমি যে রুল দেখালাম তোমাদেরকে, যে নিয়ম দেখালাম বা নীতি দেখালাম, এগুলো কোনো কিছু ফলো করছে না। এই চিত্রটা ওই সকল যে তোমাদেরকে রুল দেখালাম, কি রুল ছিল, যে প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে কি দিয়ে যায়, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি আপতিত হলে কোন দিক দিয়ে যাবে, এটা ছিল রুল নাম্বার 1 এন্ড রুল নাম্বার 2 এন্ড রুল নাম্বার 3। প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসলে ফোকাস দিয়ে যাবে, ফোকাস দিয়ে আসলে প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে বেরোবে, আর একটা কি ছিল, সি বরাবর গেলে সি বরাবরই আসবে। এরকম কোনো রুল কিন্তু এই চিত্রটা ফলো করছে না, বুঝা গেল। তাহলে অসীম থেকে আমার যখন আলোক রশ্মি আসবে তখন সে কি করবে না, এই সকল রুল ফলো করবে না, এই চিত্রটার জন্য ওই সকল রুল ফলো করার দরকার নাই। আর এই চিত্রের ক্ষেত্রে আমার চিত্রের ব্যাখ্যা কি দিব, আমরা চিত্রের ব্যাখ্যা দিব হচ্ছে এরকম, যে অবস্থান কোথায় থাকবে, অবস্থার প্রত্যেকটা চিত্র আঁকার পর আমার 3টা জিনিস মাস্ট ক্লিয়ারিফাই করতে হবে। একটা হচ্ছে অবস্থান, একটা হচ্ছে প্রকৃতি, আর একটা হচ্ছে আকৃতি। তাহলে বিম্বের অবস্থান, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে আকৃতি। তাহলে অবস্থানটা কি, অবস্থানটা হচ্ছে ফোকাস তলে, ফোকাস তলে। আর প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে হচ্ছে বাস্তব ও উল্টো। এটা বাস্তব কেন হলো, আমরা কেন বাস্তব, কখন বাস্তব হবে, কখন অবাস্তব হবে, যদি দর্পণের বাইরে দুইটা দুইটা আলোক রশ্মি মিলে যায় সেটা হবে বাস্তব, আর যদি ভেতরে হয়, দর্পণের ভেতরে মিলছে বলে মনে হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয়, তখন আমরা কি বলবো, অবাস্তব প্রতিবিম্ব। এটা নিয়ে আমি ডিটেইলসে বলবো, সমস্যা নেই। প্রকৃতি কি হবে, প্রকৃতি হবে হচ্ছে বাস্তব, আর কি বাস্তব এবং উল্টো। তাহলে এই চিত্রের যে
চিত্রে আমরা সাধারণত কোনো রুল মানছে না, এবং এই চিত্রের তোমার অবস্থান, প্রকৃতি, আকৃতি আমার কি জিনিস, প্রকৃতি হচ্ছে বাস্তব এবং কি উল্টো। তো বাস্তব কোনটা? বাস্তব হচ্ছে তুমি যদি কোনো একটা প্রতিবিম্বকে তুমি যদি পর্দায় ফেলতে পারো, হ্যাঁ, সেটা হচ্ছে বাস্তব প্রতিবিম্ব হয়। আর যদি তুমি কোনো প্রতিবিম্বকে পর্দায় ফেলতে না পারো, সেটা হচ্ছে অবাস্তব প্রতিবিম্ব। তো যাই হোক, এরপরে আসো আমরা পজিশন 2, অর্থাৎ পজিশন 2 কোনটা ছিল বলতো? এটা এটা কোথায়? এটা হচ্ছে বক্রতার কেন্দ্রের ঠিক বাইরে, বক্রতার কেন্দ্রের ঠিক বাইরে পজিশন 2 এর অবস্থানটা। ঠিক আছে, এটা আমরা এখন আঁকবো। তো আমি আবারও আগের মতো একটা অবতল দর্পণ আঁকিয়ে নিচ্ছি। তো সেম ওয়েতে আমি হচ্ছে একটা দাগ দিব। আমি যেকোনো একটা বিন্দু নিব এখান থেকে, সেই বিন্দু নিয়ে আমি যেকোনো একটা ছোটখাটো একটা মাপ নিব। বেশি ছোটও না, বেশি বড় নিব না, একটু নিলাম। দেন একই মাপ রেখে আমি হচ্ছে এ পাশে আরেকটা মাপ নিলাম। দেন হচ্ছে আমি আগে যে মাপ নিয়েছিলাম, বিন্দু নিয়েছিলাম, সেই বিন্দু থেকে এই পুরোটা নিয়ে আমি একটা বৃত্তচাপ আঁকলাম। এখান থেকে কিন্তু আঁকা যাবে না, কারণ এটা কি? এটা হচ্ছে প্রধান ফোকাস। আমি বৃত্তচাপ আঁকছি, বৃত্তচাপের কেন্দ্র কোনটা? এটা। সো কেন্দ্র থেকে আমি আঁকবো। সো এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এফ, আর এটা হচ্ছে ও, এটা হচ্ছে একটা কি দর্পণ? এটা অবশ্যই একটা অবতল দর্পণ। কারণ এটা কেন অবতল দর্পণ? আমার উত্তল অংশে কি করা আছে? উত্তল অংশে প্যারা লাগানো আছে। তো এখন অবতল দর্পণের ধর্ম কি, এটা নিয়ে একটু আলোচনা করা দরকার ছিল, আমি যদিও এটা আলোচনা করিনি। অবতল দর্পণের ধর্ম হচ্ছে, অবতল দর্পণ সবসময় অভিসারী হয়। কি রকম হয়? অভিসারী হয়। তাহলে অবতল দর্পণ অভিসারী, এটা মানে কি দেখো, একটু দেখাই দিয়ে এটা বিষয়টা আলোচনা করা দরকার ছিল। তো এই একটা দর্পণ, অবতল দর্পণ, আমি রাফলি আঁকছি এমনি হাত দিয়ে। আলোক রশ্মি আসছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আলোক রশ্মি আসছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে, আসছে, একটা বিন্দুতে মিলিত হচ্ছে। অর্থাৎ এমন যদি হয় যে আলোক রশ্মি এসে এক জায়গায় পঞ্জীভূত হচ্ছে বা এক জায়গায় মিলিত হচ্ছে, এটাকে আমরা বলছি হচ্ছে, এই ধর্মটার নাম হচ্ছে অভিসারী ধর্ম। কি? অভিসারী ধর্ম। তাহলে অবতল দর্পণ হচ্ছে অভিসারী দর্পণ। আর উত্তল দর্পণ কিরকম? যদি এরকম হয় যে হচ্ছে একটা উত্তল দর্পণ, আমি অবতল অবতল অংশে প্যারা লাগাই, তাহলে দেখো তো আলোক রশ্মি আসছে, এসে সমতল হওয়া দরকার ছিল, এসে এদিক দিয়ে চলে যাচ্ছে, এসে এদিকে চলে যাচ্ছে, এসে এদিকে ছড়িয়ে যাচ্ছে, এদিকে ছড়িয়ে যাচ্ছে। যদি আমরা এগুলাকে পেছনের দিকে বর্ধিত করি, তাহলে আবার এগুলোকে আমরা কি পাবো? যেগুলো ফোকাস বিন্দুতে মিলতেছে, বর্ধিত করার পরে অর্থাৎ অপসৃত হচ্ছে কই থেকে? ফোকাস থেকে। কিন্তু এগুলো কি হয়ে যাচ্ছে? ছড়িয়ে যাচ্ছে। এই ধর্মটার নাম হচ্ছে অপসারী ধর্ম। অপসারী ধর্ম। তাহলে উত্তল দর্পণ হচ্ছে অপসারী দর্পণ, এবং অবতল দর্পণ হচ্ছে অভিসারী দর্পণ। অর্থাৎ অবতল দর্পণে আলোর রেখাগুলাকে বা আলোর রশ্মিগুলাকে কি করে? অভিসারী করে তোলে, অর্থাৎ এক এক জায়গায় নিয়ে আসে। তো এখানে ছিলাম আমরা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে পজিশন 2 এর জন্য। পজিশন 2 বস্তুটা কোথায় ছিল বলতো? পজিশন 2 তে বস্তুটা ছিল হচ্ছে সি এর ঠিক বাইরে। সি এর ঠিক বাইরে আমি যদি এখানে নিই, এখানে বস্তুটা ছিল, এই হচ্ছে আমার বস্তুটা। এখন এটা হচ্ছে বস্তুটার নাম দিই এ অ্যান্ড বি। একটু খেয়াল করে দেখো, এখন এ থেকে একটা আলোক রশ্মি, এ থেকে একটা আলোক রশ্মি ঠিক প্রধান অক্ষের সমান্তরাল হয়ে দর্পণে কি হয়? আপতিত হয়। মনে করো যে এ সি পথে, বা এ সি তো এখানে আছেই, ধরো যে এ জি পথে আপতিত হয়। ঠিক আছে? এখন তাহলে প্রথম যেই, ভালো কথা, তোমাদেরকে অবশ্যই আলোক রশ্মি আঁকার সময় অবশ্যই তোমাকে অ্যারো চিহ্ন দিয়ে বোঝাতে হবে যে রশ্মিটা কোথায় যাচ্ছে।
এটা কোন দিকে যাচ্ছে? এটা হচ্ছে আপতিত রশ্মি। কেমনে বুঝলাম আমরা যে অ্যারোটা কোন দিক দেওয়া? অ্যারোটা হচ্ছে দর্পণের দিকে দেওয়া। তাই এটা আমার কি? এটা হচ্ছে আমার কি? আপতিত রশ্মি। এখন তাহলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে কোথায় আসছে? দর্পণে আসছে। তাহলে তোমার নীতি কি বলে? নীতি বলে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে আসলে সে কোন দিক দিয়ে বেরো যাবে? সে বেরো যাবে হচ্ছে প্রধান ফোকাস দিয়ে। আমরা ধরবো প্রধান ফোকাস দিয়ে সে কি হয়ে গেল? বেরিয়ে গেল। এই হচ্ছে প্রতিফলিত রশ্মি। যদি এটা আমারটা পারফেক্টলি হয় নাই তো সমস্যা নেই। এরপরে আমার এখান থেকে আরেকটা আলোক রশ্মি আমি যদি এইভাবে নিই যে প্রধান ফোকাস দিয়ে আরেকটা, তাহলে আমার প্রথম আলোক রশ্মিটা কি হয়েছে? এ জি পথে এসে ধরো যে জি কে পথে প্রতিফলিত হয়ে গেছে। ঠিক আছে, এ জি পথে এসছে আর জি কে পথে প্রতিফলিত হয়ে গেছে। তাহলে আমি আরেকটা আলোক রশ্মি নিব, কারণ দুইয়ের অধিক না হলে বা একের অধিক আলোক রশ্মি না হলে তো কি হয় না? বিম্ব গঠন হয় না, তাই তো? তো আমি আরেকটা আলোক রশ্মি নিব, সেটাকে কোন দিক দিয়ে যাবে সেটা মনে করো যে এই প্রধান ফোকাস দিয়ে গেল। তো সেকেন্ড রুল কি ছিল? প্রধান ফোকাস দিয়ে গেলে কোথায় মিলিত হবে? কিভাবে যাবে? প্রধান ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি যায় তাহলে সেটা অবশ্যই যেটা কীভাবে যায়? এটা অবশ্যই প্রধান অক্ষের সমান্তরাল হয়ে কি হয়? বেরিয়ে যায়। তাহলে আমি যদি ধরি দ্বিতীয় রশ্মিটা এ এন পথে গেছে এবং এন এফ পথে বা ধরো যে এন ই পথে প্রতিফলিত হয়ে গেছে। তাহলে এটা সেকেন্ড রশ্মিটা কি ছিল? এ এন এবং এন ই। তাহলে এন ইটা হচ্ছে আমার দ্বিতীয় রশ্মিটার প্রতিফলিত রশ্মি। তাহলে আমি এইদিকে অ্যারো চিহ্ন দিব। এখন দেখো তো তারা কোথায় ছেদ করেছে? তারা ছেদ করেছে হচ্ছে এই বিন্দুতে। তাহলে এই বিন্দুটা হচ্ছে এ বিন্দুর প্রতিবিম্ব। তাহলে আমি বলতে পারি যে এ প্রাইম। এখন আমরা যদি এ বরাবর আমি যদি রেখা টেনে দিই তাহলে আমি এ এবি এবি যে বস্তুটার প্রতিবিম্ব পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমার বি প্রাইম হবে। তাহলে আমার বস্তুটা দেখা গেল যে এখানে একটু আকৃতি কি হয়ে গেছে? আকৃতি সামান্য ছোট হয়ে গিয়েছে। আর অবস্থান কোথায় আছে বলতো? এর অবস্থান হচ্ছে প্রধান ফোকাস এবং বক্রতার কেন্দ্রের ভেতরে। এবং এটা কি? বাস্তব এবং উল্টো, তাই না? প্রকৃতি কি? বাস্তব এবং উল্টো। আর আকৃতি কি হবে? ঘূর্ণিত। তাহলে আমরা লিখে ফেলি, আসো। তাহলে আমার কি? আমার হচ্ছে অবস্থান কি হবে? অবস্থান হচ্ছে কোথায়? বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মাঝে। মাঝে বলতে একদম মাঝখানে না, কিন্তু যে কোনো জায়গায় হতে পারে। এরপর কি? প্রকৃতি। তাহলে বিম্বের প্রকৃতি কি হবে? বিম্বের প্রকৃতি হচ্ছে বাস্তব এবং কি হয়েছে? উল্টো। বাস্তব এবং উল্টো। আর কি এসছে? আমার আকৃতি কি? এই যে প্রতিবিম্ব আকৃতি কি বাড়ছে না কমছে? সাইজটা কমে গেছে। সাইজ কমে গেলে আমরা কি বলবো? সাইজ কমে গেলে আমরা এটাকে বলবো হচ্ছে কি? ঘূর্ণিত। বুঝা গেল? এই যে আমরা এখন পজিশন 3 দিকে তাকাই। পজিশন 3 কি ছিল বলতো? পজিশন 3 তে আমার বস্তুটা কোথায় ছিল? বস্তুটা ছিল হচ্ছে ঠিক সি এর উপরে, তাই না? আমরা যদি একটু আগের স্লাইডগুলো দেখি তাহলে কি দেখতে পাবো? কোথায় গেল? এই যে দেখো তো, পজিশন 1 ছিল অসীমে, পজিশন 2 ছিল ঠিক সি এর বাইরে, যেটা ক্ষেত্রে আমরা বিস্তারিত আমরা তিনটা যে অবস্থান, আকৃতি, প্রকৃতি আমরা দেখেছি।
এবার পজিশন 3 হচ্ছে ঠিক সি এর ওপর অর্থাৎ বক্রতার কেন্দ্রের ওপর। এখন এই চিত্রটা আঁকার সময় আমি খেয়াল করেছি যে অনেক স্টুডেন্ট চিত্রটা মিলাতে পারে না, এবং অনেক সময় দেখা যায় আমাদেরও চিত্রটা ঠিক মেলে না। যদি চিত্রটা না মেলে তখন পরীক্ষার হলে দেখা যায় অনেক সমস্যা দেখা দেয়, যে চিত্র মিলছে না, বা এটা না মিলার কারণটা কীরকম, যে এই পজিশন 3-র ক্ষেত্রে এর প্রতিবিম্বটা ঠিক এটার অর্থাৎ সি এর ওপর বস্তুটা থাকবে, এবং ঠিক সি এর নিচেই এই বস্তুটার যেই পরিমাপ বা এই বস্তুটার যেই দৈর্ঘ্য, সেই একই দৈর্ঘ্যের প্রতিবিম্ব আমরা পাবো। তো অনেক সময় দেখা যায় চিত্র আঁকার সময় এটা মিলছে না, প্রতিবিম্বটা হয় এখানে আসছে, নয়তো এখানে মিলছে, নয়তো এখানে মিলছে, ঠিক সি বরাবর নিচে আমাদের চিত্রটা মিলে না। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু ট্রিক্স কাটাতে হয়, যদিও এটা মানে বলতে পারো যে ওয়ান কাইন্ড অফ ট্রিক্সই বলা যায়। তো যাই হোক, তো আমরা যদি আগের মতো করে একটা দর্পণ আমরা আঁকি, অবতল দর্পণ, এই হচ্ছে আমি রেখা নিলাম। দেন হচ্ছে আমি একটা বিন্দু নিব, এটা হচ্ছে আমার বিন্দু। এই বিন্দুকে ধরে আমি একই পরিমাপ নিয়ে আমি এখানে একটা দাগ দিব, দেন আমি একই পরিমাপ নিয়ে এখানে একটা দাগ দিব। দেন শুরুর দিকে যে বিন্দুটা, এটা হচ্ছে আমার বক্রতার কেন্দ্র, এটাকে ধরে হচ্ছে আমি শেষে যে বিন্দুটা পাবো সেটাকে ধরে আমি কি আঁকবো, একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই ক্ষেত্রে ঠিক এই 3 নাম্বার যে চিত্রটা, 3 নাম্বার চিত্রের ক্ষেত্রে আমাদেরকে একটু ট্রিক্স কাটাতে হবে। কিরকম ট্রিক্স দেখি। আমরা হচ্ছে প্রথমেই যখন আমি এটা নিলাম, আমি এখানে এফটাকে হালকা করে মুছে দেবো, কিংবা এফটা আমি হালকা রাখবো। ঠিক আছে, কারণ এই বেশিরভাগ সময় দেখা যায় যে এই চিত্রটা মিলে না। ঠিক আছে, তখন আমরা কি করব? তখন আমার তো পরীক্ষার হলে বসে বসে মিলানোর তো সময় থাকবে না, সেক্ষেত্রে আমরা শর্টকাটে কি করি, একটু ট্রিক শিখাই দিচ্ছি। দেখো, এটা হচ্ছে আমার ইঞ্চির স্কেলে, আমার হচ্ছে ইঞ্চির পার্টটুকু, আমি এই ঠিক এই বরাবর আমি বস্তুটা নিলাম, বস্তুটা কতটুক নিলাম, ধরো যে আমি এখানে 2কে রাখছি, তাহলে টুর উপরে যে দাগটা আছে, বড় দাগটা আছে, এই অংশটুকু অর্থাৎ হাফ ইঞ্চি আমি নিলাম হচ্ছে বস্তুটা। তাহলে আমার প্রতিবিম্ব পাওয়ার কথা কি, নিচে ঠিক ঠিক নিচে প্রতিবিম্ব পাওয়ার কথা হাফ ইঞ্চি। এই তো, তাহলে আমি কি করছি দেখো, এখানে একটু ট্রিক্স কাটাইছি, যে প্রতিবিম্বটাকে আমি আগে এঁকে ফেলছি, তাই তো, প্রতিবিম্বটা আমি আগে এঁকে ফেলছি। তো প্রতিবিম্বটা আগে আঁকার কারণে কি হলো, দেখো আমি এখন কি করব, জাস্ট এগুলো মিলিয়ে দেব। তাই আমি সমান্তরাল করে এটা আঁকবো। এটা কখন, এটা যখন তোমার মিলবে না তখন তুমি কাজটা করবো, সবসময় কিন্তু কাজ করতে যেও না। আমি হচ্ছে এই পাশেও একটা সমান্তরাল করে এঁকে ফেলবো। দেন হচ্ছে আমি দুইটাকে মিলিয়ে দেব। অনেকে হয়তো ভাবতেছো যে স্যার এটা কি করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে একটা টেকনিক। যখন তুমি পরীক্ষা হলে মিলাতে পারবা না তখন হচ্ছে তুমি টেকনিকটা খাটাবে। দেখো, এই হচ্ছে আমার আপাতত রশ্মি, এই হচ্ছে আমার প্রতিফলিত রশ্মি। এ থেকে বস্তুটা কি ছিল, এ বি ছিল। আবার এ থেকে আরেকটা আপাতত রশ্মি হচ্ছে এটা, যেখানে কোন দিক দিয়ে গেছে, ফোকাস দিয়ে গেছে। তো ফোকাস দিয়ে গেলে কি হয়, সমান্তরাল প্রধান অক্ষের সমান্তরাল হয়, বের হয়, সমান্তরালে বের হয়েছে, বের হয়ে ঠিক তারা এখানে এখানে কি করছে, এখানে ছেদ করছে। দেখো, তারা কিন্তু এইখানে ছেদ করছে, তাই না? এখানে তারা ছেদ করছে, তাই তো। তাহলে এটা এটা কি বিন্দু, এটা হচ্ছে এ প্রাইম বিন্দু। তাহলে এই বিন্দুটা হচ্ছে এই বিন্দুটার প্রতিবিম্ব। এখন আমার এভাবে আঁকার কারণটা হচ্ছে এরকম, যে এই চিত্রটা বেশিরভাগ সময় মিলতে চায় না। তোমার দেখা যায় চিত্রটা এখানে না মিলে এখানে মিলছে, বা এখানে মিলছে। তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এই চিত্রটার জন্য তুমি হচ্ছে এই টেকনিকটা তুমি খাটাতে পারো। ঠিক আছে, অন্য 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 চিত্র আঁকার সময় কিন্তু তুমি এই টেকনিক বা এইরকম কোনো বিষয় করতে যেও না। কারণ হচ্ছে তুমি যদি এখানে কোনোভাবে এইটা আটকে যাও পরীক্ষার হলে, তোমার অনেক টাইম নষ্ট করে ফেলবে। আচ্ছা। সো আমি এখানে কি করব, এখানে হচ্ছে অবস্থান
আকৃতি, প্রকৃতি। অবস্থান কি? অবস্থান হচ্ছে কিসের নিচে? অবস্থান হচ্ছে ঠিক বক্রতার কেন্দ্রের নিচে হবে, বক্রতার কেন্দ্রে, তাই না? বক্রতার কেন্দ্রে। আকৃতি কি হবে? বস্তুর সমান, বস্তুর সমান। অর্থাৎ লক্ষ্যবস্তুটা তো এবি ছিল, এবি লক্ষ্যবস্তুর যে দৈর্ঘ্য, প্রতিবিম্ব এ প্রাইম বি এরও দৈর্ঘ্য সেম, ঠিক আছে, বস্তুর সমান। আর প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে হচ্ছে বাস্তব এবং কি উল্টো, ঠিক আছে। এই হলো তোমার পজিশন 3 এর চিত্র। এরপর আসো পজিশন 4। পজিশন 4 এর ক্ষেত্রে আর কি ছিল একটু দেখে নিই। পজিশন 4 কোথায় ছিল? পজিশন 4 ছিল হচ্ছে আমার এটা, এটা কোথায় ছিল? এটা ছিল হচ্ছে বক্রতার কেন্দ্র আর প্রধান ফোকাসের মাঝামাঝি কোনো জায়গায়। এইখানে একদম মিডিল হতে কোনো কথা নাই, বরঞ্চ একটু দূরে হইলে আরো ভালো হয় চিত্রটা আমাদের জন্য। তো আসো আমরা পজিশন 4 এর জন্য চিত্রটা আঁকি। তো আগের মতোই আমি হচ্ছে এরকম একটা রেখা নিব। এই রেখার আমি হচ্ছে যে কোনো একটা বিন্দু নিব। বিন্দুটার নাম দিলাম আমি সি। বিন্দুটাকে ধরে আমি হচ্ছে একই মাপ নিয়ে এখানে একটা দাগ দিব আর এখানে একটা দাগ দিব, ছোট করে, বড় দাগ দেওয়া যাবে না। দেন শুরুতে যে সি বিন্দু নিয়েছিলাম, সি কে ধরে শেষে যে বিন্দুটা নিলাম এটাকে ধরে আমি একটা কি আঁকবো? ছোট করে একটা বৃত্তচাপ আঁকবো। সরি, এটা আমার হাতের টান লেগে হয়ে গেল। তো একটা কথা বলি, তোমরা যখন চিত্র আঁকবে তখন যথাসম্ভব একেবারে আঁকা ট্রাই করবে, পরিষ্কারভাবে আঁকা ট্রাই করবে, তাহলে আহ, এক টানে আঁকা ট্রাই করবে, হ্যাঁ। তো এই হচ্ছে আমার কি অবতল দর্পণ, এটা হচ্ছে আমার মেরু ও, এটা হচ্ছে আমার প্রধান ফোকাস এফ। তো পজিশন 4 এ কোথায় ছিল চিত্রটা? বস্তুটা কোথায় ছিল? এফ বক্রতার কেন্দ্র আর হচ্ছে প্রধান ফোকাসের মাঝে কোনোটা জায়গায়। আমি মাঝে বলতে এর ভিতরে যে কোনো জায়গায় দিব। আমি যদি দূরে দিই, একটু দূরে দিই, তাহলে চিত্রটা সুন্দর আসবে। তাহলে আমি ধরো যে এইখানে বস্তুটাকে নিলাম, বস্তুটার নাম হচ্ছে আমার এবি। এবি বস্তুটা, ঠিক আছে। ঠিক আগের মতো আমি এখন নিব যে এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি, এই বিন্দু থেকে একটা আলোক রশ্মি প্রধান ফোকাসের সমান্তরাল হয়ে, সরি প্রধান ফোকাস না, প্রধান অক্ষের সমান্তরাল হয়ে দর্পণে আবদ্ধ হলো এবং এফ দিয়ে বেরিয়ে যাবে তোমার নিয়ম অনুসারে, তাই না? তোমার যে নীতি ছিল সেই নিয়ম অনুসারে আমার এফ দিয়ে বেরিয়ে যাবে। এই গেল, এই তোমার এফ দিয়ে বেরিয়ে গেল, ঠিক আছে। দেন আরেকটা আলোক রশ্মি কি হবে? এফ দিয়ে গিয়ে, এফ দিয়ে গিয়ে, এফ দিয়ে আসলে কি হয়? তাহলে এই রশ্মি, প্রথম রশ্মিটা কি হয়েছে? ধরো এ জি পথে গিয়ে জি কে পথে প্রতিফলিত হয়েছে। আর দ্বিতীয় রশ্মিটা এ এন পথে গিয়ে, তাহলে যদি ফোকাস দিয়ে যায় তাহলে প্রধান প্রধান অক্ষের সমান্তরাল হয়ে কি হয়? প্রতিফলিত হয়, তাই তো? যে প্রধান পক্ষে সমান্তরাল করে আমি বের করছি, এই গেল এখানে। তারা মিলল কোথায়? তারা মিলল হচ্ছে, তারা ছেদ করলো এই জায়গাটাতে। তাহলে এটা হচ্ছে আমার এ বিন্দুর কি প্রতিবিম্ব। আমি যদি এ থেকে একটা রেখা টেনে দিই প্রধান অক্ষের সাথে, তাহলে এটাই হবে আমার কি এ বি বস্তুটার, এ বি বস্তুটার কি এই বস্তুটার প্রতিবিম্ব। তাহলে এ প্রাইম, এখানে আমার বি প্রাইম হচ্ছে আমার এই বস্তুটার প্রতিবিম্ব। বোঝা গেল? তাহলে খুবই সহজ, আমি রেখা টেনে দিই, তা না হলে আমার বুঝতে সুবিধা হবে। তো আমার এখানে প্রথমে কি লিখবো? অবস্থান। অবস্থান কোথায়? এটার অবস্থান হচ্ছে
তোমার বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। তাহলে আমরা কি বলছিলাম, এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, আর এইদিকে বক্রতার কেন্দ্রের বাইরে যা আছে সব আমরা অসীম হিসেবে ধরি। বক্রতার কেন্দ্র, বক্রতার কেন্দ্র ও অসীমের মাঝে। বাস্তব ও উল্টো, বাস্তব ও উল্টো। আর প্রকৃতি আর আকৃতি কি হবে, আকৃতি আকৃতি হবে হচ্ছে বিবর্ধিত। ঠিক আছে, বিবর্ধিত। বোঝা গেল? মানে দেখো এটার আকৃতি দেখো, মানে এটার দৈর্ঘ্যটা দেখো আর এটার দৈর্ঘ্যটা দেখো, দৈর্ঘ্যটা একটু বৃদ্ধি পেয়েছে, একটু বাড়ছে, বেড়েছে। তাহলে আমার এখন দেখা গেল যে সি থেকে যতই আমরা ভেতরের দিকে যাব তখন দেখা যাবে কি যে বস্তুর আকৃতি তত কি হতেছে, যত বাড়তেছে না অ্যাকচুয়ালি, এরপরে পজিশনে দেখা যাবে যে বস্তুর সমান প্রতিবিম্ব আমরা পাচ্ছি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমার পজিশন 4। এরপরে আসো পজিশন 5। পজিশন 5-এ কোথায় ছিল বস্তুটা? পজিশন 5 বস্তুটা ছিল হচ্ছে ঠিক ফোকাসের ওপরে, ঠিক ফোকাসের ওপরে। তো আসো পজিশন 5-এর জন্য আমার যদি চিত্রটা আঁকতে হয় কিভাবে আঁকবো? পজিশন 5 কোথায় ছিল, আমি একবার দেখাইছি। পজিশন 5 ছিল হচ্ছে ঠিক ফোকাস, প্রধান ফোকাসের ঠিক ওপরে। তো আমি আবার আগের মতো একটা কি আঁকবো, অবতল দর্পণকে নিব সিগন্যালের ওয়েতে। এই হচ্ছে আমার একটা, এটা বারবার দেখানোর কারণ হচ্ছে এই ব্যাপারটা যাতে তোমাদের কাছে সহজ হয়ে যায়। যে ব্যাপারটা তোমাদের কাছে সহজ হয়ে যায়, এটা দাগ দিলাম। দাগ দিয়ে হচ্ছে আমি যে কোনো একটা বিন্দু আমি নিলাম ইচ্ছা মতো, এখানে একটা বিন্দু নিলাম। দেন এই বিন্দুটাকে ধরে আমি হচ্ছে একটা বৃত্তচাপ নিলাম, অর্থাৎ একটা যে কোনো একটা বিন্দু নিলাম। ঠিক একই মাপ রেখে আমি এ পাশে কি করব, আরেকটা আগে যেটা ছিল সেটাকে ধরে আমি হচ্ছে এই পাশে একটা সুন্দর করে একটা একটা বৃত্তচাপ। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার এফ। আর এটা কি দর্পণ, কিভাবে বুঝবো আমরা? এটা হচ্ছে একটা অবতল দর্পণ। কিভাবে বুঝবো? কারণ হচ্ছে আমি উত্তল অংশে কি লাগাচ্ছি, উত্তল অংশে প্যারা লাগাচ্ছি। ঠিক আছে, তো বস্তুটা কোথায় আছে? পজিশন 5-এ। পজিশন 5-এ বস্তুটা আছে হচ্ছে ঠিক এফ বরাবর ওপরে, এফ বরাবর, এফ এর ওপরে আছে বস্তুটা। এই হচ্ছে আমার বস্তু, বস্তুর নাম হচ্ছে আমার এ বি। তো যাই হোক, আমি এখন যদি বস্তুটার ক্ষেত্রে আমি যদি ঠিক আগের মতোই আমি যদি নিয়ম খাটাই কি হয় দেখো। এখন সমান্তরাল, এই প্রধান অক্ষ সমান্তরাল হয়ে একটা রশ্মি এই গেল, এটা আপাতত রশ্মি। দেন সমান্তরাল হয়ে গেলে কি হয়, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যায়। তো গেল, প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে, দেখো প্রধান ফোকাস দিয়ে, এই যে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে গেল। আপাতত রশ্মিটা কি প্রতিফলিত রশ্মি, তাই না? আচ্ছা, দেন আমি কি করব, কারণ আমি তো এখন প্রধান ফোকাসের এই পাশে এসে পড়ছি, অর্থাৎ বস্তুটা যখন প্রধান ফোকাসের উপরেই আছে, আমি আরেকটা রশ্মি আমি কিভাবে নেব, তাই তো? টেনশন লাগতেছে না? আরেকটা রশ্মি আমি নিব হচ্ছে এই যে এই সি বরাবর ধরবো স্কেলটাকে, এই সি বরাবর। হ্যাঁ, এই সি ছিল না, সি বিন্দু বরাবর আমি স্কেলটাকে ধরবো। সি বিন্দু বরাবর, মনে আছে সি বিন্দু বরাবর আরেক রশ্মি গেলে কি হয়? সি বিন্দু বরাবর আর কোনো আরেক রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে সেটা সেই বরাবরই কি করে, সেই বরাবরই সে প্রতিফলিত হয়ে যায়। অর্থাৎ এই দিক বরাবর আলোক রশ্মি গিয়ে আমার ঠিক এই দিক বরাবরই আলোক রশ্মি কি হবে, প্রতিফলিত হবে। এখন দেখো তো তারা কি অনেকটা অনেকটা কি পুরোটাই আসলে কি হয়ে গেছে, সমান্তরাল রশ্মি হয়ে গেছে না? সমান্তরাল রশ্মি কি জীবনে মিলিত হবে? সমান্তরাল রশ্মি জীবনও মিলিত হবে না, এবং আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, বিবর্ধিত হবে। ঠিক আছে, এবং এটা হবে অবাস্তব প্রতিবিম্ব। কি, এটা হবে হচ্ছে অবাস্তব, এবং এর অবস্থান হবে হচ্ছে অসীমে। তাহলে এই চিত্রটি একটু ভিন্ন,
এটা হচ্ছে ওই যে পজিশন 1 এর মতোই, তাহলে অবস্থান কি হবে? অবস্থান হবে হচ্ছে, এটা তো যেতেই থাকবে তাই না? যেতেই থাকবে, তাহলে এটা কি কোথাও মিলছে, নির্দিষ্ট কোনো জায়গায় মিলছে, তাহলে এটা কি অবস্থান হচ্ছে অসীমে। হুম। আর প্রকৃতি কি হবে? প্রকৃতি হবে হচ্ছে এখানে বাস্তব ও উল্টো, দুইটাই হবে। বাস্তব ও উল্টো, অথবা বাস্তব ও উল্টো, অথবা অবাস্তব ও সোজা। এটা স্যার কেমনে হইলো, একটু বুঝায় বলেন, এটা তো বুঝলাম না। দেখো তুমি যদি এদিক দিয়ে তাকাও, অর্থাৎ 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 তুমি যদি এদিক দিয়ে দেখো, তাহলে যদি এখানে পাওয়া যায়, তাহলে সেটা হবে হচ্ছে অবাস্তব। আর যদি এখানে কোথাও তাকানো যায়, তাহলে হবে হচ্ছে, আমাদেরকে মনে হবে এটা বাস্তব। তাহলে দুইটাই সঠিক এখানে, বাস্তব ও উল্টো, অথবা অবাস্তব ও কি সোজা। এরপরে আছে হচ্ছে তোমার প্রকৃতি, আর এটা কি ছিল? আকৃতি। আকৃতি হবে হচ্ছে কি আমার, আকৃতি হবে হচ্ছে অত্যন্ত বিবর্ধিত হবে, হ্যাঁ, এটা বেড়ে যাবে, অত্যন্ত বিবর্ধিত। বুঝা গেল? আচ্ছা। তো সিকিউর জন্য হচ্ছে বা কোশ্চেনের জন্য হচ্ছে এই চিত্রটা আহ, মোটামুটি ইম্পর্টেন্ট বলা যায় এটা। এবং হচ্ছে তোমার পজিশন যেই 2 ছিল, পজিশন 2 সবই মোটামুটি তোমাকে প্র্যাকটিস রাখতে হবে, কারণ ওই থেকে আসে কিছু বলা যায় না। সেই ক্ষেত্রে পজিশন 1টা খুব বেশি একটা আসে না, তারপর তোমাকে এটা প্র্যাকটিসে রাখতে হবে। তো এখন বাকি আছে কি বলতো, অবতল দর্পণের। অবতল দর্পণের এখন বাকি আছে হচ্ছে পজিশন নাম্বার 6, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। তো পজিশন 6টা কই ছিল দেখি আমরা। পজিশন 6 একমাত্র প্রতিবিম্ব, মানে একমাত্র এটা হচ্ছে তোমার অনেক বেশি বিবর্তিত হয়, এবং এটা হচ্ছে তোমার অবাস্তব হয়। এই যে এটা হচ্ছে এই পজিশন 6টা কোথায়? মেরু এবং প্রধান ফোকাসের ভেতরে। মেরু এবং প্রধান ফোকাসের ভেতরে এরা হচ্ছে বাস্তবে মিলে না, এদেরকে মিলাতে হয় হচ্ছে ভেতরের দিকে বিবর্ধিত করে আমার এখানে কোনো জায়গায় এটা কি হবে, এটা হচ্ছে মিলবে। কথা কি বোঝা গেল? এরপর আসো, তো আমরা আগের মতোই আমরা একটা অবতল দর্পণ আঁকে ফেলি। আমি এটা বারবার আঁকছি যে ব্যাপারটা তোমাদের কাছে ইজি হয়ে যায়। আগের মতো আমরা দাগ দিলাম, আমি একটা বিন্দু আমি আগে থেকে নিয়ে নিলাম, বিন্দুর নাম দিলাম হচ্ছে সি। এরপরে হচ্ছে আমি এটাকে ধরে আমি একটা ইচ্ছা মতো একটা মাপ নিলাম, বেশি বড় না বেশি ছোট না। দেন একই মাপ নিয়ে আমি হচ্ছে এই পাশেরটা রেখা দিলাম, একটা বিন্দু নিলাম। আগেরটা থেকে আমি কি করব, এই পর্যন্ত একটা সুন্দর করে একটা বৃত্তচাপ এঁকে নিব। ঠিক আছে, এঁকে এটা হবে আমার ও বিন্দু, এটা হবে আমার কি, এটা হবে আমার এফ বিন্দু। এটা আমার কি দর্পণ, এটা হচ্ছে আমার অবতল দর্পণ। ঠিক আছে, বস্তুটা কোথায় আছে? বস্তুটা আছে হচ্ছে পজিশন 6-এ। পজিশন 6টা কোথায়? 6-এর বস্তুটা কোথায় আছে? মেরু এবং এফ এর ভেতরে। তাহলে মেরু এবং এফ এর ভেতরে আমি যদি এখানে বস্তুটাকে নেই, তাহলে কি হয় দেখো, বস্তুটা এবি, আলোক রশ্মি ওই যে আগের মতোই আমার কি হলো, যে প্রধান অক্ষের সমান্তরাল হয়ে একটা রশ্মি গেল, কি হবে, সমান্তরাল হয়ে গেলে কি হয়, এফ দিয়ে চলে যায়, তাই না? সমান্তরাল হয়ে গিয়ে আমার এফ বরাবর বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা আপতিত রশ্মি, এটা কি প্রতিফলিত রশ্মি। ঠিক আছে, দেন হচ্ছে আরেকটা আলোক রশ্মি আমি কোন দিক বরাবর নেব, ধরি যে সি বরাবর নিলাম। এই যে সি বরাবর যদি নিই, সি বরাবর যদি নিই, তাহলে এই বরাবর গিয়ে এই বরাবরই ফেরত আসছে। দেখো তো, তারা কি জীবনেও কোথাও কোনোদিন মিলিত হবে? ও যাচ্ছে এদিকে, ও যাচ্ছে এদিকে, জীবনে মিলিত হবে? হবে না। তো সেক্ষেত্রে আমি কি করবো, এটাকে পেছনের দিকে
বর্ধিত করব। দেখো পেছনের দিকে বর্ধিত করছি, ডট ডট দিয়ে করতে হবে, হ্যাঁ, ডট ডট দিয়ে পেছনের দিকে বর্ধিত করছি। এটাকেও আমি বর্ধিত করব। প্রতিফলিত রশ্মি আগেরটা এবং পরেরটা দুইটাকে আমি কি করবো, পেছনের দিকে বর্ধিত করব। একটা সময় গিয়ে দেখা যাবে তারা এইখানে তারা কি হয়েছে, মিলছে। তখন আমি এই প্রধান অক্ষকে একটু বিবর্ধিত করে এই দিক বরাবর রেখা টেনে দিব। তাহলে এই বিন্দুটা হচ্ছে, এ প্রাইম বিন্দুটা হচ্ছে এ বিন্দুর অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব কেন? কারণ তারা তো সত্যিকারে মিলে নাই। তাদেরকে আমার কি করতে হয়েছে, অন্য একটা বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হচ্ছে, ঠিক আছে, সত্যিকারে মিলে না। এই বিম্বটাকে আমি কিন্তু কোনো পর্দায় ফেলতে পারবো না। কথা কি বুঝে গেল? তাই এটা আমার অবাস্তব প্রতিবিম্ব। মনে রাখবা যে দর্পণের ভিতরে কোনো একটা বিন্দু যদি মিলে বা কোনো একটা বস্তুর রেখা যদি পাওয়া যায়, সেটা আমার কি রেখা, সেটা হচ্ছে আমার অবাস্তব প্রতিবিম্ব। বোঝা গেল? আচ্ছা, এরপরে আসো যে আমরা এটার আকৃতি প্রকৃতি অবস্থান দেখে দিই। এই চিত্রটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা খুব বেশি বেশি সিকিউতে আসে। হ্যাঁ, তাহলে আমার কি কি থাকলো, হচ্ছে অবস্থান। অবস্থানটা কোথায়? অবস্থান হচ্ছে দর্পণের পেছনে। দর্পণের পেছনে। প্রকৃতি কিরকম? প্রকৃতি হচ্ছে অবাস্তব, ওয়ান অ্যান্ড অনলি অবাস্তব প্রতিবিম্ব। অবাস্তব এবং কি সোজা, তাই তো? আর আকৃতি কিরকম হবে? আকৃতি বিবর্ধিত। আকৃতি হচ্ছে কি বিবর্ধিত। ওকে, এই ছিল হচ্ছে আমার 6টা পজিশনের জন্য 6টা চিত্র। আমরা এগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করব। এরপরে উত্তল দর্পণের চিত্রটা আমি হচ্ছে নেক্সট ভিডিওতে আপলোড করব, এবং ওই ভিডিওর সাথে আমি হচ্ছে আরো কিছু তোমাদের জন্য কিছু সিকিউ সলভ রেখে দিব, এবং থাকবে কিছু হচ্ছে কিছু সংখ্যক এমসিকিউ সলভ থাকবে। তো এই পর্যন্ত সবাই ভালো থেকো, বাসায় বেশি বেশি পড়াশোনা করো। খোদা হাফেজ।